জামাত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল সহ ৫ জনের বিরুদ্ধে হত্যার চেষ্টা মামলা। গ্রেফতার একজন, আইন অনুযায়ী ব্যবস্থা জানালেন ইসি সচিব। আগামী বছরের শুরুতে ইউপি নির্বাচন জানালেন মির্জা ফখরুল। ইলেকশন নির্দলীয়, অবাধ, সম্পূর্ণ নিরপেক্ষ করার প্রত্যয়। জুলাইয়ের এই দিনে সবখানে থমথমে পরিবেশ, ভয়াবহ রাষ্ট্রীয় দমনপীড়নের ক্ষতে স্তম্ভিত দেশ। নতুন আলটিমেটামে গতি পায় আন্দোলন। এবং ককরোচ আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি। স্থগিত সংসদ অধিবেশন, বিক্ষোভে সম্পৃক্ত বিরোধী দলগুলো। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছে রাশিদা সুলতানা রিঙ্কু। সাতক্ষীরা ৪ আসনের জামাতের এমপি গাজী নজরুল সহ ৫ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা করা হয়েছে। অনৈতিক সম্পর্কের প্রতিবাদ ও ভিডিও ফাঁসের সন্দেহে চালককে মারধর ও শ্বাসরোধে হত্যা চেষ্টার অভিযোগে ভুক্তভোগী তরুণীর মামা বাদী হয়ে রাজধানীর পল্লবী থানায় মামলাটি দায়ের করেন। এরই মধ্যে এই মামলায় গ্রেফতার আমিনুর রহমান নামের এক আসামিকে কারাগারে পাঠানোর আদেশও দিয়েছেন আদালত। এর আগে বুধবার বিকেলে দল থেকে বহিষ্কার হন এমপি গাজী নজরুল ইসলাম। আর নোটিশ এলে আইন অনুযায়ী কমিশন পরবর্তী ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। বিস্তারিত তাহসিন তারিনের প্রতিবেদনে। বর্তমানে দেশের আলোচিত চরিত্র জামায়াত ইসলামীর সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। তার ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও নিয়ে সরব সামাজিক যোগাযোগ মাধ্যম। এমন বাস্তবতায় বেশ বিপাকেই পড়ে জামায়াত ইসলামীর মতো রক্ষণশীল দল। অবশেষে গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে জামায়াত ইসলামী বাংলাদেশ। বিকেলে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদে জরুরি বৈঠকে নৈতিক স্খলনের দায়ে তাকে বহিষ্কার করা হয়। জামায়াতের এই সংসদ সদস্যের পদত্যাগের খবর ছড়িয়ে পড়লে তার নিজ নির্বাচনী এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন স্থানীয়রা। ঢাকা সিটিতে নিজের বাসা বাড়ি রয়েছে, বোর্ডিং কি হোটেলে নারী কেলেঙ্কারির ওপরে ওনার আর কেউ চায় না। ওনার মতো একটা সম্মানীয় ব্যক্তি যে কাজ করছে, এটা হলো জনগণ কোনো মতে মেনে নিতে পারছে না। ইনি ছিল দলের শত্রু, ইনি ইসলামের শত্রু, ইনি জাতির শত্রু। এনাকে ফাঁসি হওয়া দরকার। এর আগে গাজী নজরুল ইসলামের পদত্যাগের দাবিতে তার নিজ এলাকায় শ্যামনগরের সচেতন নাগরিক সমাজ ব্যানারে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও কুশপুতল্লিকা দাহ কর্মসূচি পালন করে স্থানীয় জনতা। আমরা শ্যামনগরের মানুষ এনাকে এমপি হিসাবে আর চাই না, ওনাকে এমপি হিসাবে আর চাই না, ওনাকে পদত্যাগ করতে হবে। গাজী নজরুল ইসলাম ইনি সবাইকে একটা বিজ্ঞাপন দিতে পেরেছে। আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং এই এমপিকে বাতিল করে আমরা চাই যে আবার নির্বাচনে। নৈতিক স্খলনের অভিযোগে জামায়াত থেকে বহিষ্কৃত গাজী নজরুল ইসলাম সংসদ সদস্য হিসেবে থাকতে পারবে না বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। বুধবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে এই কথা জানান তিনি। আর আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেবে কমিশন বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। তাহসিন তারিন, মোহনা সংবাদ। 14,041 কোটি 81 লাখ টাকা ব্যয়ে 8টি প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক। বুধবার সকালে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই অনুমোদন দেওয়া হয়। পরে ব্রিফিংয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেন, 6 মাসের মধ্যে 4টি বড় প্রকল্প শেষ করবে সরকার। এডিপি বাস্তবায়নে গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতার নির্দেশ দিয়েছেন সরকার প্রধান। আরও জানাচ্ছেন তানজিদ ভুইয়া। বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বসে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভা। এতে 14,041 কোটি 21 লাখ টাকা ব্যয়ে 8টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন 10,494 কোটি 21 লাখ টাকা, আর প্রকল্প ঋণ থেকে আসবে 3,550 কোটি 44 লাখ টাকা। এসব প্রকল্পের 3টি নতুন এবং 5টি সংশোধিত।
পরে সংবাদ সম্মেলনে পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি বলেন, অনুমোদিত প্রকল্পের মধ্যে দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার সমন্বিত উন্নয়ন প্রকল্প এবং পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্প গুরুত্বপূর্ণ। ঢাকা আশুলিয়া যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে যে নির্মাণ প্রকল্প, সেটার প্রথম সংশোধনী প্রস্তাব আগেই হয়েছিল, সেটা দ্বিতীয় সংশোধনী প্রস্তাব আজকে অনুমোদন করা হয়েছে। গ্যাসের কূপ খনন, সেটা একটা মূল্যায়ন কাম উন্নয়ন কূপ বেগমগঞ্জ 5 এবং 2টি অনুসন্ধান কূপ বেগমগঞ্জ 6 ও সুনেত্র 2 এর যে নতুন প্রকল্প প্রস্তাব, সেটি অনুমোদন করা হয়েছে। মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে 50 শয্যা বিশিষ্ট ডায়ালিসিস সেন্টার এবং জেলা হাসপাতালগুলোতে 10 শয্যা বিশিষ্ট ডায়ালিসিস সেন্টার তৈরির যে প্রকল্প, এটা দ্বিতীয় সংশোধন প্রস্তাবটি আজকে অনুমোদন করা হয়েছে। প্রকল্প গ্রহণ, অনুমোদন ও বাস্তবায়নের প্রতিটি ধাপে আরও স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরেন তিনি। এই প্রকল্পগুলোকে আসলে উপযোগী করে তোলা, বিশেষত আমাদের সরকারের যে নির্বাচনী ইস্তেহার আছে তার সাথে সামঞ্জস্যপূর্ণ করে তোলা। মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়ে আবারও নির্দেশনা দিয়েছেন যে প্রকল্প বাস্তবায়নের এই বিষয়টিকে কত যৌক্তিক করা যায় সময়ের দিক থেকে, এবং সেটার জন্য প্রয়োজনীয় যে নীতিমালা এবং নির্দেশনা, সেগুলো সামনের দিনে আসবে। প্রতিমন্ত্রী জানান, এডিপির পুরো বাস্তবায়ন গুরুত্ব সহকারে দেখছে বর্তমান সরকার, ফলে দেশি বিদেশি বিনিয়োগ বাড়বে। এবং এডিপি বাস্তবায়ন বর্তমান সরকার অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে। বিশেষত অর্থনীতির পুনরুদ্ধারকালে এডিপির পুরো বাস্তবায়ন যত বেশি সম্ভব হবে, অর্থনীতি তত গতি সঞ্চার হবে, এবং সেই গতি সঞ্চারের মধ্য দিয়ে আসলে দেশি বিদেশি বিনিয়োগের একটা নতুন ক্ষেত্র তৈরি হবে। সেইটা গৃহীত সব প্রকল্পে কঠোর তদারকি নিশ্চিতের কথাও জানান জুনায়েদ সাকি। 180 দিনের মধ্যেই এই 4টি বড় কাজ পরিকল্পনা মন্ত্রণালয় সম্পন্ন করতে পারবে, এবং এটার মধ্যে এই যে প্রকল্প বাস্তবায়নের যে সমস্যাগুলি, সেটার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কাজ হয়ে আছে, সেটা হচ্ছে অটোমেশন। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। বস্ত্র খাতের সমস্যা সমাধানে অর্থ উপদেষ্টা এবং বাণিজ্য মন্ত্রীর সমন্বয়ে কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এই কথা জানিয়েছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন BTM এর সভাপতি শওকত আজিজ রাসেল। তিনি বলেন, বস্ত্র খাতের সমস্যাগুলো অনেক পুরনো, যা আগের কোনো সরকারই সমাধান করেনি। চলতি বছরে ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে নির্দলীয়, অবাধ ও শতভাগ নিরপেক্ষ বলে মন্তব্য করেছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, আগামী বছরের শুরুতে আয়োজন করা হবে ইউপি নির্বাচন। বুধবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন মির্জা ফখরুল। নাজমুল ইসলামের প্রতিবেদন। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে স্থানীয় সরকার শক্তিশালী করে নতুন বাংলাদেশ বিনির্মাণে তৃণমূল জনপ্রতিনিধি, ইউপি চেয়ারম্যান ও সদস্যদের করণীয় শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাসোসিয়েশন। অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা অংশ নেন। এ সময় তারা স্থানীয় সরকারকে আরও কার্যকর করতে বিভিন্ন দাবি ও প্রস্তাব তুলে ধরেন। এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইকবাল হোসেন বলেন, দুর্যোগ মোকাবেলায় ত্রাণ বিতরণ ব্যবস্থাকে আরও গতিশীল করা হবে, যাতে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়া সম্ভব হয়। আমরা সেপ্টেম্বর মাসের মধ্যে আপনাদের বরাদ্দ করে দিয়ে দেব। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই 5টা শুকনো মাস, এই শুকনো মাসে আপনারা কাজগুলি ঠিকমতো করতে পারেন। এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একটি দেশের টেকসই উন্নয়ন ও সুশাসনের জন্য শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থা অপরিহার্য। তবে বাংলাদেশে সেই কাঠামো এখনো প্রত্যাশিতভাবে গড়ে ওঠেনি বলে অভিযোগ করেন তিনি। একটা দেশ তখনই শক্তিশালী হয় যখন তার স্থানীয় সরকারটা শক্তিশালী হয়। দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশে সেই ব্যবস্থা ঠিক সেইভাবে গড়ে ওঠেনি। সামনের ইউনিয়ন পরিষদ নির্বাচন নির্দলীয়, অবাধ ও শতভাগ নিরপেক্ষ হবে জানিয়ে মন্ত্রী বলেন, আগামী বছরের শুরুতেই এই নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। এই বছরের না হোক, সামনের বছর প্রথম দিকে কিন্তু আমাদের ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে, এবং এই পরিষদ নির্বাচন হবে একেবারে নিরপেক্ষ। এখানে কোনো বিএনপি বলে বা জামাত ইসলাম বলে কোনো সুবিধা কেউ পাবে না। এ সময় জনপ্রতিনিধিদের জনগণের আস্থা ও অধিকার রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান এলজিআরডি মন্ত্রী। সবাইকে নিয়ে যদি কাজ করেন তাহলে দেখবেন যে আপনারা ভালো করতে পারবেন। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।
রাজধানীতে চলছে গ্যাসের তীব্র সংকট, ফলে গ্যাস চালিত যানবাহন নিয়ে চরম দুর্ভোগে পড়েছেন মালিক চালকরা। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন দেখা গেছে। চাপ কম থাকায় ঘন্টার পর ঘন্টা লাইনে অপেক্ষা করেও মিলছে না গ্যাস। বিস্তারিত ইমদাদুল হক খানের প্রতিবেদনে। এই অবস্থায় তাহলে ড্রাইভাররা কোথায় যাবো, কি করব, কি খাইবো? এই যে কিস্তি বিস্তি নিয়ে আমরা সাধারণ গরিব মানুষ কোথায় যাবো? আমার পরিস্থিতি কি? আমাকে রাস্তা নামা ছাড়া কোনো পথ নাই। চোখে মুখে হতাশা, সিএনজি অটোরিকশার জমার টাকা তোলায় দায়, তার উপর সংসারের খরচের বোঝা। গ্যাস সংকটের কারণে ঠিকমতো চলছে না সিএনজি অটোরিকশার চাকা। পাম্পে পাম্পে ঘুরে কোথাও মিলছে না চাহিদা মতো গ্যাস। এয়ারপোর্টে সিরিয়াল দিছি 2 ঘন্টা, সেখানে পাচ্ছি 50 টাকার গ্যাস। এখানে এসে সিরিয়াল দিছি 1 ঘন্টা, মাত্র পেলাম 30 টাকা। পাম্পে প্রেসার থাকে না, আমাকে 3 বছর গ্যাস লওয়া লাগে। রাস্তায় যাত্রী কম, আমাকে তো সমস্যা হয়ে যেতে আছে। গ্যাস সংকটের বিষয়ে জ্বালানি বিভাগ জানিয়েছে, দেশে বর্তমানে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় 380 কোটি ঘনফুটের বেশি। তা দিনে দিনে বেড়েই চলেছে। তবে এ বিপুল চাহিদার বিপরীতে নিজস্ব উৎপাদন ও আমদানি থেকে জাতীয় গ্রিডে 270 কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে। এতে প্রতিদিনই 110 কোটি ঘনফুটের বেশি ঘাটতি থাকছে। সরবরাহকৃত গ্যাসের মধ্যে দেশের অভ্যন্তরীণ গ্যাস ক্ষেত্র থেকে আসে 175 কোটি ঘনফুট, আর আমদানি করা এলএনজি থেকে আসে 95 কোটি ঘনফুট। যান্ত্রিক ত্রুটির কারণে নতুন করে সরবরাহ 45 কোটি ঘনফুট কমে গেছে। এতে সংকট আরও তীব্র হয়ে ব্যাহত হচ্ছে শিল্প উৎপাদন। 2 মাস ধরে এত গ্যাসের সংকট, মানে আপনি 3 ঘন্টা 4 ঘন্টা দাঁড়ায়া দেখা গেছে 100 টাকা 150 টাকার আপনার গ্যাস নেওয়া হয়। দৈনিক 1000 টাকা জমা দেওয়া লাগে সারা রাত, আর এই সারা দিন আমরা মনে করেন গ্যাসের লিগা কোনো গাড়ি চালাইতে পারতাছি না। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে গ্যাস না পেয়ে চরম হতাশ চালকরা। 4 ঘন্টা সিরিয়ালে থাকে, গ্যাস পাচ্ছি মাত্র 150 টাকার। তখন কি বাসায় যেতে পারবো কিনা এটাই সম্ভব। আমার তো বারে চালাই, আমি হয়তো একটা টিপ মারতে পারবো, আবার গ্যাস নিতে হবে। চালকদের অভিযোগ, পাম্প মালিকরা সিন্ডিকেট করে গ্যাস সংকট সৃষ্টি করছেন। সিলিন্ডারে করে বাইরে গ্যাস বিক্রির অভিযোগ করেন কেউ কেউ। সব লরি ভিতরে ঢুকে ওরা গোপনে গ্যাস দিতে আছে। ফজরে আদান দিছে, সেই সময় গাড়ি লিয়ে আইছে, অন্তরি গ্যাস পাইনি। এ ব্যাপারে সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগীরা। সরকারের কাছে আমরা দাবি, আমাদের পর্যাপ্ত পরিমাণ গ্যাস দরকার এবং টাইম শিডিউলটা যেন স্থগিত করে। ইমদাদুল হক খান, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে দেশে জ্বালানি তেলের কোনো ধরনের সংকট নেই। বর্তমানে 31 দিনের ডিজেল, 36 দিনের অকটেন, 20 দিনের পেট্রোল, 20 দিনের জেট ফুয়েল এবং 25 দিনের ফার্নেস অয়েল মজুত রয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বুধবার বিকেলে সচিবালয়ে জরুরি ব্রিফিং এই তথ্য জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী। তিনি বলেন, আগামী 31 জুলাইয়ের মধ্যে 1,80,000 এবং আগস্টে 2,40,000 মেট্রিক টন ডিজেল আসবে। সংকট তৈরির চেষ্টা থেকেই এই গুজব ছড়ানো হয়েছে বলে জানান মনির হোসেন চৌধুরী। ডিজেল আছে আমি বলেছি 31 দিনের, অকটেন আছে 36 দিনের, পেট্রোল আছে 20 দিনের, ফার্নেস অয়েল 25 এবং জেট ফুয়েল আছে 20 দিনের। আমাদের নর্মাল যে মজুদ থাকে তার চেয়ে এটা অনেক বেশি, এবং আমরা এটাকে চেষ্টা করছি ধীরে ধীরে 1.5 মাস, 60 দিন এবং এক পর্যায়ে যাতে এটাকে 90 দিনে উন্নীত করা যায় সেই চেষ্টা করা আমাদের অব্যাহত আছে। স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান অন্তর্ভুক্তিমূলক দেশ করতে জাতীয়তাবাদী আদর্শের দর্শনকে বেছে নিয়েছিলেন বলে জানান তথ্য সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বুধবার দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এক সেমিনারে তিনি কথা বলেন। শহীদ জিয়া এমন একটি দেশের রূপরেখা তৈরি করে গেছেন যেখানে বিভেদ ভুলে সব ধর্ম, ভাষা ও জাতির মানুষ বাংলাদেশি পরিচয়কে ধারণ করে ঐক্যবদ্ধ হবে বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। সমস্ত ধরনের ভাষা, বর্ণ, ধর্ম, সংস্কৃতিকে অন্তর্ভুক্তি করেই কিন্তু বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনকে আমরা চর্চা করি, এবং এর আলোকেই কেবলমাত্র আমার ভৌগোলিক অখণ্ডতাকে বজায় রাখা সম্ভব। যদি এ বিষয়ে পরিষ্কার ধারণার কারো অভাব থাকে তাহলে বুঝতে হবে তার নির্বুদ্ধিতা অথবা অন্য কোনো মহলের এজেন্ট হিসাবে কেউ কাজ করছে। কারণ এর বাইরে আমি কথা বললেই কিন্তু আমি কোনো না কোনো একটা কম্পোনেন্টকে বাধ্য করছি, আমার ভূখণ্ডের থেকে বিচ্ছিন্ন হওয়ার জন্য উৎসাহিত করছি।
জুলাই সনদ বাস্তবায়ন না করা জাতির সামনে অশনির সংকেত, এমন মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বুধবার বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে গণভোটের রায় বাস্তবায়নে চ্যালেঞ্জ শীর্ষক আলোচনায় এসব কথা বলেন তিনি। বলেন, সংবিধান সংস্কার হলে কর্তৃত্ব পরায়ণ হতে পারবে না বিএনপি। ভিন্ন বাদ দিলে যা থাকে সেটা একেবারে ইমেটেরিয়াল, এটা দিয়ে দেশের রাষ্ট্র কাঠামোর কোনো গুণগত পরিবর্তন হবে। কিন্তু গণভোটের রায় মানলে কিন্তু ওই সব সহ মানতে হবে, কারণ এখানে নোট অফ ডিসেন্ট আছে, কিন্তু গণভোটে ব্যালটে উইদাউট নোট অফ ডিসেন্ট প্রায় 70% মানুষ, 5 কোটি মানুষ হাতে ভোট দিয়ে বলেছে যে আমরা ওই 84টা সংস্কারের ব্যাপারে একমত হয়ে গেলাম। এবার রক্তাক্ত জুলাই প্রসঙ্গ। সালের 23শে জুলাই থমথমে পরিবেশ বিরাজ করে সারা দেশে, যাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রক্তাক্ত জুলাই এবং কমপ্লিট শাটডাউন পরবর্তী এক ক্রান্তিকালীন দিন হিসেবে চিহ্নিত করা হয়। এই দিনের পূর্ববর্তী দিনগুলো ভয়াবহ রাষ্ট্রীয় সহিংসতা এবং দমনপীড়নের ক্ষতে দেশ যখন স্তম্ভিত, তখন এদিকে স্বৈরাচারী সরকারের আইনি কৌশল এবং অন্যদিকে আন্দোলনকারীদের প্রতিরোধ ও নতুন আলটিমেটামের মধ্য দিয়ে এক জটিল রূপ নেয় এই আন্দোলন। আরও জানাচ্ছেন এমদাদুল হক খান। 2024 সালের 23 জুলাই টানা সংঘাত, কারফিউ এবং ইন্টারনেট বন্ধের মধ্যে তৎকালীন সরকার জারি করে বহুল আলোচিত কোটা সংস্কারের প্রজ্ঞাপন। নতুন প্রজ্ঞাপনে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের 9ম থেকে 20 গ্রেড পর্যন্ত চাকরিতে 93% পদে মেধার ভিত্তিতে এবং 7% পদে কোটা রাখার সিদ্ধান্ত কার্যকর হয়। তৎকালীন শেখ হাসিনা সরকার একে আন্দোলনের অবসান হিসাবে প্রচারের চেষ্টা করে। অন্যদিকে কোটা সংস্কারের প্রজ্ঞাপনকে আন্দোলনের শেষ ধাপ হিসাবে দেখেননি শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ঘোষণা করা হয় নতুন 4 দফা দাবি, যার মধ্যে ছিল সম্পূর্ণ ইন্টারনেট চালু, কারফিউ প্রত্যাহার, শিক্ষা প্রতিষ্ঠান ও আবাসিক হল খুলে দেয়া এবং আন্দোলনের সমন্বয়কদের নিরাপত্তা নিশ্চিত করা। 23 জুলাইও দেশ জুড়ে বলবৎ ছিল সেনা মোতায়েন সহ কঠোর কারফিউ। তবে ঢাকার পাশাপাশি বিভিন্ন জেলার পরিস্থিতি বিবেচনা করে দিনে কয়েক ঘন্টার জন্য কারফিউ শিথিল করা হয়। সরকারের নির্বাহী আদেশে এই দিনও সারা দেশে সাধারণ ছুটি বহাল ছিল। সেদিন ছিল সম্পূর্ণ টেলিযোগাযোগ ও ইন্টারনেট ব্ল্যাকআউটের 6ষ্ঠ দিন। ব্যাপক আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ চাপের মুখে 23 জুলাই রাতে ঢাকা ও চট্টগ্রামের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা, ব্যাংক, গণমাধ্যম ও জরুরি সেবায় সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা চালু করা হয়, তবে মোবাইল ইন্টারনেট সম্পূর্ণ বন্ধই থাকে। পরিস্থিতি তখনও স্বাভাবিক হয়নি। দেশ জুড়ে চলতে থাকে আইনশৃঙ্খলা বাহিনীর চিরুনি অভিযান। মাত্র একদিনে গ্রেপ্তার হন প্রায় 1100 মানুষ। এর মধ্যে রাজধানী ঢাকাতেই ছিলেন অন্তত 517 জন। এদিন বর্তমান প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম সহ দলটির অসংখ্য নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। রিমান্ডে নিয়ে চালানো হয় অমানবিক নির্যাতন। রাজধানীতে সংঘর্ষ, হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা হয় আরও 38টি মামলা। সে সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম 3 সমন্বয়ক আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার ও রিফাত রশিদ নিখোঁজ ছিলেন। পুলিশের নির্বিচার গুলি এবং হেলিকপ্টার থেকে হামলার কারণে ঢাকার হাসপাতালগুলো ছিল লাশে ঠাসা ও রক্তাক্ত। 23 জুলাইও দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও বেশ কয়েকজন গুরুতর আহত শিক্ষার্থী ও সাধারণ মানুষ মারা যান। ফলে 200 ছাড়িয়ে যায় আনুমানিক মৃত্যুর সংখ্যা। মূলত 23 জুলাইয়ের এই আপাত শান্ত কিন্তু থমথমে পরিস্থিতি পরবর্তীতে ছাত্র জনতার পুঞ্জীভূত ক্ষোভকে আরও বাড়িয়ে দেয়, যা আন্দোলনকে এক দফা অর্থাৎ শেখ হাসিনা সরকারের পতনের চূড়ান্ত অভ্যুত্থানের দিকে ধাবিত করে। এমদাদুল হক খান, মহানা সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতে চলমান ককরোচ জনতা পার্টির আন্দোলনের তীব্রতায় মোদী সরকারের ওপর চাপ বাড়ছে।
প্রশ্ন ফাঁসের অভিযোগে শুরু হওয়া বিক্ষোভের জেরে শেষ পর্যন্ত ভারতের সংসদ অধিবেশন স্থগিত হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার শিক্ষামন্ত্রী সহ ঘটনায় জড়িতদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন দেশটির পার্লামেন্টের বিরোধী দলগুলো। রুমানা রুমার ডেস্ক রিপোর্ট। গেল কয়েকদিন ধরেই ছাত্র আন্দোলনে উত্তাল ভারতের রাজধানী নয়াদিল্লি। বুধবার দিল্লির যন্তর মন্তরের সিজিপির বিক্ষোভস্থলে 1000-এর বেশি আন্দোলনকারী জড়ো হন। তারা স্লোগান দেন, ভারতের জাতীয় পতাকা ওড়ান এবং গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে অবস্থান চালিয়ে যান। বিক্ষোভ রাজধানী দিল্লির গণ্ডি পেরিয়ে দেশের অন্যান্য এলাকাতেও ছড়িয়ে পড়েছে। মুম্বাই, বেঙ্গালুরু, কলকাতা, গোয়া, গৌহাটি, তিরুবনন্তপুরম, জম্মু ও আহমেদাবাদে তরুণ ও বিরোধী দলগুলোর উদ্যোগে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এদিকে রাজধানীর দিল্লিতে নিরাপত্তা ব্যবস্থা কঠোর রাখা হয়েছে। নিরাপত্তাজনিত কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শহরের কেন্দ্রস্থলে 16টি মেট্রো স্টেশন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন। চলমান ককরোচ জনতা পার্টির আন্দোলনের তীব্রতায় মোদী সরকারের উপর চাপ বাড়ছে বলে এক প্রতিবেদনে দাবি করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। বুধবার এ সংক্রান্ত একটি বিশ্লেষণমূলক প্রতিবেদন প্রকাশ করে গণমাধ্যমটি। প্রতিবেদনে বিবিসি জানায়, রাজধানী দিল্লিতে ককরোচ জনতা পার্টির হাজার হাজার সমর্থক বিক্ষোভ অব্যাহত রাখায় ভারত সরকারের উপর চাপ বৃদ্ধি পাচ্ছে। এ সময় আন্দোলনরতদের সাথে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতারা প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে বিক্ষোভে অংশ নেন। এদিকে দিল্লিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্ত্রী ও দিল্লি পুলিশের কড়া সমালোচনা করেন তিনি। রুমানা রুমা, মোহনা সংবাদ। বিচারকদের সঙ্গে আসামি পক্ষের আইনজীবীদের আওয়ামী শাসন আমলে আয়নাঘর নামক বন্দিশালা পরিদর্শনের অনুমোদন দিয়েছেন জাতীয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে জুলাই আন্দোলনে ঢাকার যাত্রাবাড়িতে 17 জন হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলার সাবেক এমপি মুন সহ 4 জনকে আগামী 3রা আগস্ট হাজিরের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। অন্যদিকে ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে রুল জারি করেছেন হাইকোর্ট। মুদাসির আলীর প্রতিবেদন। আওয়ামী শাসন আমলে র্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন ও ডিজিএফআই জয়েন্ট ইন্টারোগেশন সেন্টার নামে যে বন্দিশালা ছিল, যা আয়নাঘর নামে পরিচিত, তা পরিদর্শনে যাচ্ছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর 3 বিচারক। মঙ্গলবার এমন তথ্য জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। বুধবার বিচারকদের সঙ্গে যাওয়ার জন্য ট্রাইব্যুনালে অনুরোধ জানান আসামি পক্ষের আইনজীবীরা। ট্রাইব্যুনাল সে অনুরোধ মঞ্জুর করেন এবং বিচারকদের সঙ্গে আয়নাঘর পরিদর্শনে যেতে পারবেন আসামি পক্ষের আইনজীবীরা। ট্রাইব্যুনালের বিচারকগণের ডিজিএফআইয়ের বন্দিশালা ভিজিটের সময় যাইতে পারবেন এবং এই ব্যাপারে যে সময় এবং তারিখে মাননীয় ট্রাইব্যুনালের বিচারকগণ ভিজিটে যাবেন, তার আগে ডিফেন্স কাউন্সিলসকে বা আইনজীবীগণকে যথাযথভাবে নোটিফিকেশন করা হবে, অর্থাৎ নোটিশ দেয়া হবে। এর মাধ্যমে উভয় পক্ষের ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। এদিকে জুলাই আন্দোলনে যাত্রাবাড়িতে 17 জন হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধ মামলায় ঢাকা 5 আসনের সাবেক এমপি গাজী মনিরুল ইসলাম মনুসহ 4 জনকে আগামী 3রা আগস্ট হাজিরের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ সংক্রান্ত এক রিটের শুনানি শেষে রুল জারি করেন। গ্রাম আদালতের বিচারক হিসেবে 3 লক্ষ টাকার আর্থিক অধিক্ষেত্রের বিচার কাজ সম্পাদন করতে পারে। তাহলে একজন শিক্ষাগত কোনো যোগ্যতাহীন ব্যক্তি কিভাবে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সমপরিমাণ আর্থিক অধিক্ষেত্রের বিচার সে কিভাবে করবে, তা সে আদৌ যোগ্যতা সম্পন্ন কিনা, এই বিষয়টি আমি মূলত চ্যালেঞ্জ করেছি। রুলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব এবং প্রধান নির্বাচন কমিশনারকে জবাব দিতে বলা হয়েছে। প্রথমত স্থানীয় সরকার বিভাগের সচিব, দ্বিতীয়ত আইন মন্ত্রণালয়ের সচিব। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা।
সরকারি প্যাকেজের পর এবার বেসরকারি ব্যবস্থাপনায় 2027 সালের হজের জন্য 3টি প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ হাব। বুধবার সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত ব্রিফিংয়ে সংগঠনটির মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার জানান, বিশেষ প্যাকেজে খরচ হবে 7,91,060 টাকা। এছাড়া সাধারণ প্যাকেজে 5,95,000 এবং সাশ্রয়ী প্যাকেজে খরচ ধরা হয়েছে 5,13,545 টাকা। বেসরকারি ব্যবস্থাপনায় এবার বিশেষ প্যাকেজে ব্যয় বেড়েছে 41,060 টাকা, সাধারণ প্যাকেজে 72,000 এবং সাশ্রয়ী প্যাকেজে ব্যয় বেড়েছে 3,545 টাকা। দেশে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়ে 24 ঘন্টায় আরও 6 শিশুর মৃত্যু হয়েছে। এতে এই রোগে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 803 জনে। বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। গেল 24 ঘন্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে 1037 জন রোগী শনাক্ত হয়েছে। খেলার খবর, ক্রিকেট। জিম্বাবুয়ের বিপক্ষে দলের সিরিজ জয়ের পথে চমৎকার ব্যাটিংয়ে ভূমিকা রেখে র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন তানজিদ হাসান তামিম। টানা 250তে টি20 ব্যাটারদের তালিকায় ক্যারিয়ার সেরা রেটিং পয়েন্ট পেয়েছেন বাংলাদেশের এই ওপেনার। অগ্রগতি হয়েছে আরেক ওপেনার সাইফ হাসানেরও। এছাড়া তাওহিদ হৃদয়ের 3 ধাপ, পারভেজ হোসেনের 5 ধাপ অবনমন হয়েছে। পুরুষ ক্রিকেটের র্যাঙ্কিংয়ে সাপ্তাহিক হালনাগাদ ঘোষণা করেছে আইসিসি। এতে টি20 বোলারদের মধ্যে এগিয়ে রিশাদ হোসেন ও শেখ মেহেদী, 4 ধাপ এগিয়ে 19তম স্থানে মেহেদী, আর 8 ধাপ এগিয়ে 25তম স্থানে আছেন লেগ স্পিনার রিশাদ। বিসিবির পরিচালক হিসেবে একসময় গেম ডেভেলপমেন্ট কমিটির দায়িত্বে থাকা খালেদ মাহমুদ সুজন আবারও বোর্ডে ফিরেছেন। 2020 সালে যুব বিশ্বকাপ জয়ী দলের মেন্টর ও গেম ডেভেলপমেন্ট কমিটির প্রধান হিসেবে দেশের ইতিহাসের অন্যতম বড় সাফল্য এনে দেয় এই সাবেক অধিনায়ককে বয়সভিত্তিক ক্রিকেটের পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। সম্প্রতি বিসিবির সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকে জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও সফল মেন্টরদের তৃণমূলে কাজে লাগানোর পরিকল্পনা করছিলেন তামিম ইকবাল। এরই অংশ হিসেবে সুজনকে বোর্ডে ফেরাতে উদ্যোগ নেন তিনি। শেষ করব সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরো একবার। জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল সহ 5 জনের বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা। গ্রেফতার একজন, আইন অনুযায়ী ব্যবস্থা জানালেন ইসি সচিব। আগামী বছরের শুরুতে ইউপি নির্বাচন জানালেন মির্জা ফখরুল। ইলেকশন নির্দলীয়, অবাধ, সম্পূর্ণ নিরপেক্ষ করার প্রত্যয়। জুলাইয়ের এই দিনে সবখানে থমথমে পরিবেশ, ভয়াবহ রাষ্ট্রীয় দমনপীড়নের ক্ষতে স্তম্ভিত দেশ। নতুন আলটিমেটামে গতি পায় আন্দোলন। এবং ককরোচ আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদী সরকার। স্থগিত সংসদ অধিবেশন, বিক্ষোভে সম্পৃক্ত বিরোধী দলগুলো। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohna.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।